আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ভারতকে টেক্কা দিতে নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো পাকিস্তান। পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি চাপ, এক বছরে উচ্ছেদ ৩২,০০০ ফিলিস্তিনি। এক রাতে ইউক্রেনের ৩৩ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র, মাদুরোর হুঁশিয়ারি। ভারতের ইসলাম বিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। এবং সর্বশেষ থাকবে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ভারতকে টেক্কা দিতে নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো পাকিস্তান। নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান, যা জল ও স্থল দুই জায়গাতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার ২৫ নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইংয়ের বরাতে জানানো হয়, এদিন পাকিস্তান নৌবাহিনীর দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ ISPR এক বিবৃতিতে জানায়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমুদ্র ও স্থল উভয় স্থানেই নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এতে স্টেট অব দি আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুয়ারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। পরীক্ষাটি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা প্রত্যক্ষ করেন। ISPR এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে। ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক এভিওনিক্স ও নেভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁচি দিতে পারবে। ধারণা করা হচ্ছে মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে। এর মাত্র ২ মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতা-4 এর সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান, যার পাল্লা ছিল ৭৫০ কিলোমিটার। পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি চাপ, এক বছরে উচ্ছেদ ৩২,০০০ ফিলিস্তিনি। গাজার মতোই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে ঘাড়ছাড়া করছে দখলদার ইসরায়েলি। শুধুমাত্র এ বছরই পশ্চিম তীরের ৩টি শরণার্থী শিবির থেকে ৩২,০০০ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচ HRW এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে আরও বলা হয়, জানুয়ারি থেকে শুরু হওয়া জেনিন, নূর শামস ও তুল কারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের ফলে ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে এটি সবচেয়ে বড় গণউচ্ছেদ। ইসরায়েলি সহিংসতা পশ্চিম তীরে দ্রুত বেড়েই চলেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ইসরায়েলিদের হাতে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবৈধ ইসরায়েলি বসতি থেকে ফিলিস্তিনিদের ওপর হামলাও ক্রমশ বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের সি অঞ্চলে নভেম্বরের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বাড়িঘর ভেঙে দেওয়ায় আরও ১,০০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। দখলকৃত পূর্ব জেরুজালেমেও ৫ শতাধিক মানুষ গৃহহীন হয়েছেন। ইসরায়েল অনুমতি না থাকার অজুহাতে এসব ঘরবাড়ি ভেঙে দিয়েছে, যদিও এসব এলাকায় ফিলিস্তিনিদের জন্য নির্মাণের অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন। এসব ঘটনার পরও অধিকৃত পশ্চিম তীরে নিজেদের কার্যকলাপের জন্য ইসরায়েল এখনও উল্লেখযোগ্য কোনো পরিণতির মুখোমুখি হয়নি। মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড এবং সাধারণ মানুষকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনাগুলোর জন্য ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। এক রাতে ইউক্রেনের ৩৩টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এক রাতে ইউক্রেনের ৩৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয় সময় মঙ্গলবার এই ড্রোনগুলো ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া তথ্যে বলা হয়, বেলগোরোদ অঞ্চলে ১৩টি, ভোরোনেজে ১০টি, লিপেৎস্কে ৪টি, ব্রিয়ান্স্কে ১টি এবং কৃষ্ণ সাগরের আকাশে ৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সাম্প্রতিক এই হামলার আগে ইউক্রেনের আঘাতে দখলকৃত জাপোরিজিহ্যা অঞ্চলে প্রায় 40,000 মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে জানান মস্কো নিযুক্ত কর্মকর্তা ইয়েভগেনি বালিৎস্কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। সেজন্যই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূতকে পাঠাচ্ছেন ট্রাম্প। সূত্র তাস। ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র, মাদুরোর হুঁশিয়ারি। ভেনেজুয়েলাকে অজেয় আখ্যা দিয়ে এই দেশকে যুক্তরাষ্ট্র কখনোই পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য করলেন তিনি। মূলত যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও কার্টেল তালিকায় নতুন সংস্থার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না এবং তার দেশ অজেয়। মাদুরো আরও বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে মাসের পর মাস যেসব মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে, তার মধ্যেও যারা সাহসের সঙ্গে দেশকে সমর্থন করে যাচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা যে পরিমাণ সমর্থন বার্তা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। এর আগে কার্টেল দে লোস সোলেস নামে একটি অপরাধী সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি অনুযায়ী এই অপরাধী সংগঠনটি মাদুরো এবং ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা পরিচালনা করেন। এই ঘটনার পাশাপাশি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ এবং F-35 যুদ্ধ বিমানও মোতায়েন করেছে। এর আগে গত অগাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতির নির্দেশ দেওয়ার পর থেকেই দুই দেশের উত্তেজনা বাড়ে। ট্রাম্প দাবি করেন, মাদক কার্টেল দমন এবং মাদক পাচার রুট বন্ধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভেনেজুয়েলা ওয়াশিংটনের এই পদক্ষেপকে দেশটিতে মার্কিন হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা হিসেবে বর্ণনা করেছে। কারাকাসের মতে, যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য হল ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করা। সূত্র বিবিসি, আনাদুলু এজেন্সি, ডেলি সাবাহ। ভারতের ইসলাম বিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। ভারতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। একই সঙ্গে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানায়। বাবরি মসজিদ শতাব্দী প্রাচীন উপাসনালয়। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর এই মসজিদ ধ্বংস করে উগ্রবাদী জনতা। ভারতের পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় দায়ীদের খালাস দেওয়া হয়। ভাঙা মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়। এই অবস্থান ভারতের রাষ্ট্রীয় সংস্থাগুলোর সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিচায়ক বলে পাকিস্তান মন্তব্য করেছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র অনুষ্ঠানে ওই মন্দিরের শীর্ষে একটি গেরুয়া পতাকা উত্তোলন করেছেন, যা এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার সংকেত বহন করে। বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেন, এটি ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টির বিস্তৃত প্রবণতা এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী মতদর্শের প্রভাবে মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের ইচ্ছাকৃত প্রচেষ্টার প্রতিফলন। তিনি বলেন, নানা ঐতিহাসিক মসজিদ এখন অপবিত্র করা বা ভেঙে ফেলার হুমকির মুখে রয়েছে, আর ভারতীয় মুসলমানরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমান প্রান্তিকায়নের শিকার হচ্ছেন। মুখপাত্র আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের বাড়তে থাকা ইসলামোফোবিয়া, ঘৃণামূলক বক্তব্য এবং ঘৃণাপ্রসূত হামলার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানায়। জাতিসংঘ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে তিনি জোর দিয়ে বলেন যে ইসলামী ঐতিহ্য সুরক্ষায় এবং সকল সংখ্যালঘুর ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের নিরাপত্তায় তাদের গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, পাকিস্তান ভারতের সরকারকে আহ্বান জানায় যে তারা আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে মুসলিমসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের উপাসনালয়গুলো রক্ষা করবে। সূত্র পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়, ডন নিউজ। কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জাতিসংঘের। ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতের ব্যাপক অভিযান, নির্বিচার আটক, নির্যাতন, ভাঙচুর ও যোগাযোগ নিয়ন্ত্রণ নিয়েও কড়া সমালোচনা করেছেন তারা। চলতি বছরের এপ্রিলে পেহেলগাঁওয়ে পর্যটন এলাকায় হওয়া সেই হামলায় ২৬ জন নিহত হয়।
এদিকে ভারতকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের ওই মানবাধিকার বিশেষজ্ঞরা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে পেহেলগাঁও পর্যটন এলাকায় হামলার পর ভারত যে কঠোর পদক্ষেপ নিয়েছে তার পরিপ্রেক্ষিতে এসব মন্তব্য করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, হামলার প্রতিক্রিয়া হিসেবে পুরো অঞ্চলে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার পরিসর ও কঠোরতায় তারা উদ্বিগ্ন। নিরাপত্তা হুমকি মোকাবিলা করলেও ভারতকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, পর্যটন এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলাকে আমরা স্পষ্টভাবে নিন্দা জানাই এবং নিহতদের পরিবার ও ভারতের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। তবে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের সময়েও সব সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সম্মান করতে হবে। হামলার পর ভারতীয় কর্তৃপক্ষ জম্মু ও কাশ্মীর জুড়ে ব্যাপক অভিযান চালায়। বিশেষজ্ঞদের মতে এ সময় প্রায় 2800 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাংবাদিক ও মানবাধিকার কর্মীও ছিলেন। এছাড়া কিছু ব্যক্তিকে পাবলিক সেফটি অ্যাক্ট এবং আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের আওতায় আটক রাখা হয়। এসব আইনের মাধ্যমে মূলত অভিযোগ না পেলেও দীর্ঘমেয়াদী আটক রাখা যায়। বিশেষজ্ঞরা বলেন, এসব আইনে সন্ত্রাসবাদ শব্দের সংজ্ঞা অস্পষ্ট ও অতিরিক্ত বিস্তৃত। বিশেষজ্ঞদের রিপোর্টে বলা হয়েছে, আটককৃত কিছু ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে, গোপন স্থানে রাখা হয়েছে এবং আইনজীবী বা পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তারা বলেন, ইচ্ছামতো গ্রেফতার, আটক, হেফাজতে সন্দেহজনক মৃত্যু, নির্যাতন ও অমানবিক আচরণ, গণপিটুনি এবং কাশ্মীরি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণের এসব তথ্য খুবই উদ্বেগজনক। এছাড়া কাশ্মীরে শাস্তিমূলকভাবে ঘরবাড়ি ভাঙা, জোরপূর্বক উচ্ছেদ ও নির্বিচারে বাস্তুচ্যুত করার ঘটনাও তুলে ধরেন বিশেষজ্ঞরা। প্রতিবেদন অনুযায়ী আদালতের কোনো আদেশ বা আইনগত প্রক্রিয়া ছাড়াই সন্ত্রাসীদের সমর্থক হিসেবে দেখা হয় এমন ব্যক্তিদের পরিবারের বিরুদ্ধে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের ব্যবস্থা সমষ্টিগত শাস্তির সমান এবং ভারতের সুপ্রিম কোর্টের 2024 সালের রায়ের লঙ্ঘন। ওই রায়ে আদালত এই ধরনের ভাঙচুরকে অসাংবিধানিক ঘোষণা করেছিল এবং জীবন ও মানবিক মর্যাদার অধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছিল। এছাড়া বিশেষজ্ঞরা জানান, দমনপীড়নের অংশ হিসেবে ওই অঞ্চলে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় 8000 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়, যার মধ্যে সাংবাদিক ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও ছিল। তাদের মতে এটি মত প্রকাশ, সংগঠিত হওয়া ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের লঙ্ঘন। ভারতের এসব পদক্ষেপের প্রভাব কাশ্মীরের বাইরেও পড়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতের বিভিন্ন অঞ্চলে থাকা কাশ্মীরি শিক্ষার্থীরা নজরদারি ও হয়রানির মুখে পড়েছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়ার পর। তারা আরও বলেন, শাসক দলের পরিনেত্রীদের বক্তব্যে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উস্কানি বেড়েছে। গুজরাট ও আসামেও ঘরবাড়ি ভাঙার ঘটনা সামনে এসেছে। সেখানে হাজার হাজার মুসলিমের ভারী মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রায় 1900 মুসলিম ও রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ ও মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে, আর এই কাজ করা হয়েছে অনেক ক্ষেত্রেই আইনগত প্রক্রিয়া ছাড়াই। বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের বিতরণ নন রিফলমেন্ট নীতির লঙ্ঘন। এই নীতির অধীনে মূলত কাউকে এমন দেশে পাঠানো যায় না যেখানে তাদের নির্যাতন, হত্যার ঝুঁকি বা গুরুতর ক্ষতির আশঙ্কা থাকে।